স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরা সুবরানা এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবার বিস্তারিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে আইন মেনে চলার পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না তা নিশ্চিত করতে হবে। বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে, যা সরকারকে সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে সরকার নিষিদ্ধ নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান আসিফ মাহমুদ। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। উগ্র নৈরাজ্যবাদী ও গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা দেখা দিতে পারে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকগুলো ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন ডাক্তার AJM জাহিদ। বৈঠকে চলমান অস্থিরতা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পরে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদীরা উস্কানি বন্ধ করেনি অভিযোগ করে সৃষ্ট পরিস্থিতির দায় উস্কানিদাতাদের নিতে হবে বলে জানালেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগের তৈরি বিভক্তি রেখা ভুলে দেশ করতে জাতিকে এক হওয়ার আহ্বানও তার। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত জনসভায় এসব বলেন শফিকুর রহমান। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবের পর দলীয় প্রধানের উপস্থিতিতে প্রথম বড় সমাগমে অংশ নিতে টুকরো টুকরো মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে হাজির হন নারায়ণগঞ্জ জামাতের নেতাকর্মীরা। ক্ষমতা ও অস্ত্রের জোরে নারায়ণগঞ্জকে ওসমান পরিবার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করে বক্তারা। সেই 7 খুনিদের এখনো বিচার কার্যকর হয়নি। ত্বকীকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। অতীতে যারা জামায়াতকে সমাবেশ করতে দেয়নি তারা পালিয়ে গেছে উল্লেখ করে সবাইকে দাম্ভিকতা পরিহারের আহ্বান জানান জামায়াতের আমির। বিদেশে বসে উস্কানি দিলে মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি তার। রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদীদের পাচার করা টাকা ফেরত এনে দেশ গঠনে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি ও দখলবাজি জুলাই শহীদদের সঙ্গে বেইমানি বলে মনে করেন তিনি। যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার
সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না, এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয় বলেও জানান জামায়াতের আমির। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো আমিরে জামাতের উপস্থিতিতে বড় সমাবেশ করলো জামায়াত ইসলামী। ওসমান পরিবার ছাড়া এই নারায়ণগঞ্জের এমন সমাবেশ শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির নয়, বরং জাতীয় রাজনীতিরও বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করে এখানকার উপস্থিত জনসাধারণ। নারায়ণগঞ্জের উসমানী পৌর মাঠ থেকে অরণ্য গফুর, RTV। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আর মধ্যরাতে ধানমন্ডি থেকে সোহানা সাবাকে আটক করে নেওয়া হয় মহানগর গোয়েন্দা কার্যালয়ে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। আমূল বদলে গেছে ধানমন্ডি 32-এর চিত্র। ছাত্র জনতার রোষা নলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 32-এর শেখ মুজিবের বাসভবন। ক্রেন ও বুলডোজারের আঘাতে ভবনটির বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছে। ভেঙে পড়া বাসভবনটিকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। সেলফি তুলে রাখছে ইতিহাসের অংশ হিসেবে। এ নিয়ে উপস্থিত মানুষদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে এর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব সতর্ক হবে, আর কেউ স্বৈরাচার হতে সাহস করবে না। পাশাপাশি দীর্ঘদিন পর 32-এর সড়ক খুলে দেয় উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেকে। সম্পদ যে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো এখানে এসে উপস্থাপন করা হবে। এমনকি রাষ্ট্র চলতেছে, চলমান অবস্থায় অনেক কিছু থাকতে পারে, এই দেখার সুযোগ কার কোনো জনগণের হয় নাই। এটা তার ব্যক্তিগত, তার বাবার পোশাক ছিল, তার বাবার কি কি ছিল, সে ওই যে নল দিয়ে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, সেগুলো ছিল। এগুলো তো অন্য কিছু ছিল না। আমরা যে একটা স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, আমাদেরকে যে মুক্তভাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলাচল করার দেওয়া হয় নাই, এখন যে আমরা পারছি সেটাই প্রমাণ করে দিল। এদিকে খুলনা দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। গেল রাতে এই ভাঙচুর চালানো হয়। বরিশালের সিএনপি রোডে ঢাকা কুয়াকাটা মহাসড়কে সাবেক সিটি মেয়র শেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নির্মাণ করা পার্কটি ভাঙা হয়েছে। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। কুড়িগ্রামের শেখ মুজিবুর রহমানের 3টি ম্যুরাল ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জেলা পরিষদ চত্বর, উপজেলা পরিষদ এবং শহরের ত্রিমোহনীতে অবস্থিত ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ম্যুরাল ভাঙা হয়েছে। বৃহস্পতিবার ভোলায় ডিসি অফিস, জেলা পরিষদ ও পৌর ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সহ আওয়ামী লীগ অফিস ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছুটির দিনে জমে উঠেছে অমর 21শে বইমেলা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। স্টল ঘুরে কিনছেন পছন্দের বই। অনেকেই এসেছেন ঘুরতে। বড়দের হাত ধরে এসেছে ছোট্ট সোনামণিরাও। শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় কিছুটা নাখোশ ছোট সোনামণিরা। অন্য দিনের তুলনায় বিকিকিনি ভালো বলে জানান বিক্রেতারা। বিলাল হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। প্রতি বছর ভাষার মাসের মতো এবারও রাজধানীর বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়েছে বইমেলা। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বইয়ের দোকানগুলোতেও ভিড় ক্রেতাদের। কেউ পছন্দের বই দেখছেন, আবার কেউ কিনছেন। মেলা জুড়েই উৎসবের আমেজ। দাম নিয়েও সন্তুষ্ট তারা। বিক্রেতারা জানান ভালো সাড়া পাচ্ছেন তারা। বেশি বিক্রি হওয়ায় খুশি, তবে আগামী দিনগুলো আরো ভালো যাবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যাশা মাফিক দর্শক আমরা দেখতে পাচ্ছি।
তারও বেশি দেখতে পাচ্ছি। ছোট লাল মুরগি এটা এবার সর্বোচ্চ বেশি সেল গেছে। প্রতি বছরের মতো মেলায় শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় মন খারাপ শিশুদের। এবার নেই, তাই আমার মন খারাপ। অভিভাবকরা মনে করেন শিক্ষার পাশাপাশি শিক্ষণীয় বিনোদনের জন্য শিশু প্রহরে সিসিমপুর থাকা উচিত। কেউ খুব মজা পায়, সিসিমপুরের ক্যারেক্টারগুলোকে সব দেখে। তো প্রতি বছর আসলে সকালে 10টা থেকে 10:30 হয়, ওই হিসাবে আমরা এসেছিলাম এবার। তো এবার ওইটা না পাওয়াতেও একটু মন খারাপ হলো। পরে আসলে বেশ কিছু সিসিমপুরের বই কিনেছে। আমিও তো খুঁজতে এসেছিলাম যে সিসিমপুর কোথায় আছে, ওকে নিয়ে একটু ঘুরে যাব, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে সিসিমপুরটা নেই। আসলেই খারাপ লাগছে। বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিলাল, ছুটির দিনে বইমেলার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে কি কি নতুন বই এসেছে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে অমর একুশে গ্রন্থমেলা কিন্তু শুরু হওয়ার পর আজকে কিন্তু প্রথম শুক্রবার বলা যায় যে সাপ্তাহিক প্রথম ছুটি কিন্তু পেয়েছে অমর একুশে গ্রন্থমেলা, যার ফলে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু বলা যায় যে উপচে পড়া যে একটা ভিড়, সেটি কিন্তু আমরা এই মেলা প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, দেখতেই পাচ্ছেন আসলে এখানে বলা যায় যে আজকের যে মেলা প্রাঙ্গণ, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশটুকু রয়েছে, এখানে আসলে তীর ঢালার ঠাঁই নেই। আপনাদেরকে বলে রাখি যে আজকে যে মেলায় যেসব প্রতিদিনই কিন্তু মেলায় নতুন নতুন কিন্তু বই আসছে। এখন পর্যন্ত আমরা এই যে তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্র থেকে যেটা আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 140টিরও বেশি নতুন বই কিন্তু এই মেলায় প্রাঙ্গণে কিন্তু এসেছে। আমরা বিভিন্ন প্রকাশনীর যে সকল মালিকরা রয়েছেন, পাশাপাশি যে সকল লেখক রয়েছেন, সবার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা বই প্রেমীরা যারা আছেন, তারা পছন্দের যে লেখক রয়েছে, সেই লেখক বলা যায় যে কেনাকাটা পছন্দের বইটা কিন্তু কিনছেন কম, কারণ এখন তারা ডিসাইড করছেন কেমন বই তারা নেবেন, এবং কেউ আসলে তার পছন্দের মতো বই পাচ্ছেন না। বলা যায় যে অনেকটাই ঢিলেঢালাভাবে কিন্তু প্রথমের যেই সাপ্তাহিক ছুটির সেই কেনাকাটাটি চলছে। আর একটু যদি বলে রাখি যে ছুটির দিনে সবচেয়ে বেশি যে শিশু প্রহর রয়েছে, শিশু প্রহরের যে সবচেয়ে আকর্ষণ থাকে হচ্ছে যে সিসিমপুর। কিন্তু এবারের মেলায় কিন্তু সকাল 10টা থেকে অন্যান্য বছর যে সিসিমপুরটি চালু হয় তা কিন্তু এবার ছিল না। সকাল থেকে কিন্তু শিশুরা কিন্তু এসেছেন, আসার পরে কিন্তু অনেকটা বলা যায় যে হতাশ হয়ে কিন্তু তারা কিন্তু গিয়েছেন। তো এখানে অভিভাবক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মেলায় যদি এই সিসিমপুর যদি নাও থাকে, তা অন্য কোনো বিনোদনের যে ব্যবস্থা, বিশেষ করে শিশুদের জন্য, তাহলে তাদের যে শিশুর যে বিকাশ সেটা আরও বৃদ্ধি পাবে, এই এমনটি একটা দাবি করেছেন। আর যদি আমরা লেখকদের সাথে কথা বলেছি, যে কারণ মেলার এবার যে পরিধি অন্যান্য বছরের তুলনায় এবার স্টলের সংখ্যা বেড়েছে, মেলার পরিধির সংখ্যা বেড়েছে। বলা যায় যে অমর একুশে গ্রন্থমেলা যে একটা উৎসবের যে একটা আমেজ, সেটি কিন্তু বলা যায় যে শুরু হয়েছে। আর অর্থে বলে রাখি যে আজকে কিন্তু যেহেতু শুক্রবার, মেলা পড়বে রাত 9টা পর্যন্ত। তো এই এখন পর্যন্ত এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। আফসানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংযমী আচরণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বইমেলা স্টল পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত H.E. ইয়াওয়েন বলেন, বাণিজ্য সম্পর্ক অটুট রাখার পাশাপাশি তার দেশ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় পাশে থাকবে। এই পতিত ফ্যাসিস্ট যারা, তাদেরকেও একটু কি বলে সংযমী আচরণ করতে হবে। আপনারা 6 মাস হয়েছে মাত্র, এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের ক্ষত এখনো শুকায়নি। আপনারা এখনো বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনো হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন, এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি। Now China already designate 3 hospitals in আপনারা জেনে খুশি হবেন যে এরই মধ্যে কুনমিংয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে, যেগুলো খুবই উন্নত মানের। বাণিজ্যের পাশাপাশি চিকিৎসা সেবাতেও বাংলাদেশের পাশে থাকবে চীন। will come out with a package. শীতকালীন সবজির ভরপুর সরবরাহে বাজারে বইছে স্বস্তির হাওয়া। কয়েক মাস আগে প্রায় 300 টাকার টমেটোর কেজি এখন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। 50 টাকার নিচে মিলছে সব ধরনের শীতকালীন সবজি। এদিকে বাজার থেকে প্রায় উধাও সয়াবিন তেল।
বিক্রেতারা বলছেন খুব কম তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। তবে নতুন করে 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। বাকিটা দেখুন সেলিম মালিকের রিপোর্টে। প্রকৃতিতে শীতের আমেজ কমতে থাকলেও এখনো বাজার ভরপুর শীতকালীন সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। মূলার কেজি 10 থেকে 15 টাকা কেজি, পেঁপের কেজি হলে আপেল 30 থেকে 35 টাকা কেজি, টমেটো হলে আপেল 20 থেকে 30 টাকা কেজি, গাজর হলে আপেল 20 থেকে আপেল 30 টাকা কেজি। দেশি পেঁয়াজের দাপটে বাজার ছাড়া ভারতীয় পেঁয়াজ 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। পেঁয়াজ আজকের বাজার আপনার 45-50 আর আলু 20। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, আপনার কোনো ইন্ডিয়ান পেঁয়াজ আপাতত নেই। তো রেট কম আছে, কিন্তু কয়দিন পরে থাকবে কিনা এটা সন্দেহ আর কি। কৃত্রিম সংকট সৃষ্টি করে গত ডিসেম্বরে 8 টাকা দাম বাড়াতে সফল হয়েছে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এবার রমজানের আগে একই পথে হাঁটছে তারা। তেল বাজারে বলতেই নাই, শুধু খালি ফেরেশ কোম্পানির তেল পাইতেছি, তাও একবারে সীমিত আকারে। মনে করেন প্রতিদিন দেখা যায় 1 কার্টন 2 কার্টন এইভাবে পাইতেছি তেল, তাও আবার তেলের সাথে আটা আনতে হয়। তবে ডাল ও ছোলার দামে কিছুটা স্বস্তি, দাম কমেছে আরো 10 থেকে 15 টাকা। 130 টাকা হয়ে গেছে ছোলা, এখন 115 টাকা ভালো মানের ছোলা, নর্মালটা 110 টাকা। খেসারির ডাল ছিল 120, এখন 110। ডাবলি, অন্যান্য ডাল, মটর ডাল, মসুর ডাল, ওগুলোর দাম একটু কম আছে। নতুন করে দাম না বাড়লেও চালের দামে অস্বস্তি ভোক্তাদের। 1.5 মাস আগে যে চাল ছিল আমরা 70-72 টাকা, বর্তমানে মিনিকেট, ওই মিনিকেট আমরা বর্তমানে 78 থেকে 80 টাকা। 28 চাল ছিল আপনার 52 টাকা 54 টাকা, সেই 28 এখন বলে 60 টাকা কেজি। দেশি মাছের দাম কেজিতে 100 টাকার মতো কমলেও পদ্মার ইলিশে বেড়েছে 200 টাকা। 1 কেজি 300-400 গ্রাম এটি বিক্রি করতে 2600 টাকা কেজি, আর 1 কেজির যেটা এটা কেজি 2400 টাকা। এই বাইম মাছ ছিল আগে 1000 টাকা কেজি, আজকে 800 টাকা কেজি। এই কই মাছ ছিল আগে 1500 টাকা কেজি, বেচতেছে 1000 টাকা কেজি। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গরুর মাংস 750 এবং খাসির মাংস 1200। সেলিম মালিক, RTV, ঢাকা। রমজানে পণ্যের দাম বৃদ্ধির পেছনে কি কেবল কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটই দায়ী? ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রে ভোক্তাদেরও দায় রয়েছে। তাদের অভিযোগ, পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক ভোক্তা পুরো মাসের বাজার একসাথে করে, সৃষ্টি হয় সংকট। চাহিদা বুঝে লাগামহীন দাম বৃদ্ধির সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা। বাজার বিশ্লেষকদের পরামর্শ, রোজার বাজার স্থিতিশীল রাখতে কেনাকাটায় ভোক্তাদের আরও বেশি সহনশীল হতে হবে। সেলিম মালিকের আরও একটি রিপোর্ট। সহমর্মিতা ও আত্মসংযমের মহান শিক্ষার মাস রমজান, কিন্তু এ মাসেই অসহিষ্ণু আচরণ করতে দেখা যায় অনেক রোজাদারকে। তারা সপ্তাহ নয় বরং রমজানে পরিবারের জন্য পুরো মাসের নিত্যপণ্য একসঙ্গে কিনেন। এখানে যখন একটা রিউমার সরাই দেয় যে কালকে থেকে প্রোডাক্টের দাম বাড়বে, ঠিক আছে, তখন কি করে যাদের টাকা আছে তারা একটা বাল্ক অ্যামাউন্ট পারচেজ করে কিনে নিয়ে তারা তাদের মতো করে স্টকে রেখে দেয়। দোকানীদের অভিযোগ, ভোক্তাদের এমন অধৈর্য আচরণ পণ্যের দাম বৃদ্ধিকে আরো উস্কে দেয়। যার লাগবে 2 কেজি চিনি সে 5 কেজি কিনবে, যার 2 কেজি ছোলা লাগবে সে 10 কেজি কিনবে। এভাবে সংকটটা তৈরি হয়। তারা লয়ে যায় 7 কেজি 8 কেজি 10 কেজি এরকম করে নিয়ে যায় মার্কেটে শর্ট খাবার তারা কোম্পানিরা তো চাহিদা বেশি পেয়ে তারা তখন দাম বাড়ায় দেয়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, এবার রমজানে পণ্যের সংকট থাকবে না, অস্থিরতার কারণ নেই। আমার দেশে প্রচুর পরিমাণে মাল আছে, তো আবার সিজন এখন মালেরই সিজন। ছোলা, মুসুরি, খেসারি এগুলো সিজনে এসে পড়ে সামনে, বলে নতুন মাল আমদানি হলে এইসব মাল তো এমনি দাম কমে যাবে। ভোক্তারা যেন প্রয়োজনে বেশি পণ্য না কিনেন সে বিষয়ে গণসচেতনতা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সিন্ডিকেটটা প্রথম কনজিউমাররা করে, ওরা মার্কেটে যে রমজানের আগেই 1 কেজি পেঁয়াজের জায়গায় 5 কেজি কিনে। দোকানদাররা স্টক করলে যে শাস্তি হয়, কনজিউমাররা স্টক করলে শাস্তি হবে না কেন? নতুন আইন হওয়া উচিত, কনজিউমারদেরও শাস্তি হওয়া উচিত। আর রোজার মাসে কম খাবে, বেশি কেন খায়? আমি যদি বেশি কিনি তাহলে আরো জন কিন্তু কিনতে পারবে না। এটা আমাকে একটু ফিলিংসে রাখা, কেনার সময় একটু সংযমী হন, একটু 1 সপ্তাহ বাজার করেন। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, বাজারে পণ্যের সংকট দেখা দিলে সরকারের নির্দেশে ওএমএস সেবা চালু করতে প্রস্তুত সংস্থাটি। রমজানের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের কার্যক্রমে সরকারের সহযোগিতা নিয়ে মাঠে নামতে, এবং বিশেষ করে ওএমএস কার্যক্রম যদি লাগে তাহলে আমরা এটা আবার চালাবো। আমরা অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে ধর্মে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানান এই ইসলামিক স্কলার। যদি এই মানুষদেরকে কৃত্রিম সংকটে ফেলে দেয়, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার মাঝে অন্তরায় সৃষ্টি করে, ওই মানুষটাকে রব্বুল আলামিন নিকৃষ্ট অর্থাৎ এই সমাজে আজ অথবা কাল অপদস্থ অপমানিত করবেন, এটা রব্বুল কারীমের ওয়াদা। সেলিম মালিক, RTV, ঢাকা।
প্রতিবন্ধী শব্দের চেয়ে নিষ্ঠুর কিছু হতে পারে না উল্লেখ করে শব্দটি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শামীম এস মুর্শিদ। সকালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব দুর্বল গোষ্ঠীকে এগিয়ে নেওয়া এবং তাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এই উপদেষ্টা। বলেন, প্রতিবন্ধী নয়, তারা বিশেষ মেধাসম্পন্ন। সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পথ সৃষ্টি করে দিতে হবে। বিদ্যমান প্রাতিষ্ঠানিক সমস্যা দূর করারও আশ্বাস দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব ঘুরে বায়তুল মোকাররমে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী সংগঠনটির নেতাকর্মীদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেখা যায়। র্যালিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর পর্যায়ের কয়েকশো নেতাকর্মী অংশ নেন। R22 গ্যাস আমদানির নামে হাজার হাজার কোটি টাকা লুট করছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা। এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে বাংলাদেশ RSC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। RSCর সভাপতি শাহ আলম বলেন, পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় ব্রামা অবৈধভাবে ৫১টি লাইসেন্স ইস্যু ও কোটি কোটি টাকা লুট করেছে। এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ব্রামার দুর্নীতি ও পরিবেশ অধিদপ্তরের অনিয়ম তদন্ত সহ ৭ দফা দাবি জানান RSC সভাপতি। ব্রামার এই দুর্নীতির প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধনের ঘোষণা দেন তিনি। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫। সকালে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী স্মরণ করার মাধ্যমে সম্মেলন শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৭টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। নরসিংদী ও নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। ভোরে তাকে বাসা থেকে মোবাইলে ফোনে ডেকে এনে গুলি করে ২ যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধানমন্ডি ৩২ নম্বর সহ প্রায় সারা দেশে গেল দুদিনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। বিবৃতিতে ভাঙচুরের ঘটনাগুলোকে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংস্থাটি এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে ক্ষোভও প্রকাশ করেছে। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে বলে জানিয়েছে সংস্থাটি। কুষ্টিয়ায় অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। শৃঙ্খলাই জীবন এই স্লোগানে সকালে কুষ্টিয়ার বড়িয়ায় বেগম হামিদা সিদ্দিক কলেজ অ্যান্ড স্কুল দিনব্যাপী এই ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে শেয়ার দি খায়ের ও সিদ্দিক ফাউন্ডেশন। ৩০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস পরীক্ষার স্বার্থে খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়। বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি রোগীরা। এর আগে ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে কয়েকশো অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশন করার কথা জানান সিদ্দিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ সিদ্দিক। দেখাতে আইছিলাম, ওষুধ পাইছি, নাস্তা পাইছি। আপনার এলাকার উপকার হবে, সবাই দোয়া করবে, উপকৃত হবে। ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হাই প্রেশার আছে, আর গ্যাস আছে।
ভালো দেখেছেন, তিনটা ওষুধ পাইছি, একটা ওষুধ পাওয়া যায় নাই। এই দুস্থ মানুষদের সেবা দেওয়ার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা, এবং আমরা আশা করছি এই প্রথম ক্যাম্পেইন থেকে শুরু করে আমরা 12 মাসে 12টা ক্যাম্পেইন করব। উদ্দেশ্য হচ্ছে গিয়ে দুস্থ রোগীদেরকে স্মৃতি পরিবারের পক্ষ থেকে মানবতার দৃষ্টিকোণ থেকে এদেরকে একটা সেবা দেওয়া, এবং আমাদের চলমান থাকবে। এর সাথে সাথে আমরা এখানে যে সেবাগুলো দিচ্ছি, আমরা এদের রুটিন মাফিক ব্লাড প্রেশার চেক করা, এদের আমরা RBS চেক করা, ডাক্তারদের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়া, সাথে যাদের ওষুধ দরকার সেই ওষুধগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অচলাবস্থা বিরাজ করছে কলকাতার সিনেমা পাড়ায়। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া ও ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্বে বর্তমানে বন্ধ রয়েছে শুটিং। বৃহস্পতিবার রাতে টলিউডের পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়। বলা হয় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকরা। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমে দুটি পৃথক স্থান থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। দেশটির নিরাপত্তা অধিদপ্তর ও লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায় দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবর থেকে 19 জনের মরদেহ পাওয়া গেছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।